আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা আলোচনা করব আবর্তন নিয়ে। অর্থাৎ আবর্তনের নারী নক্ষত্র আমরা খুঁটে, খুঁটে দেখব। ওকে, শুরু করি। আবর্তন মানে কি? যে অমাধ্যম অনুমানে দেখো যে অমাধ্যম অবরোহ অনুমানে বিধিসঙ্গতভাবে, বিধি মানে কি? নিয়ম সঙ্গত। বিধি মানে কি? বিধি মানে নিয়ম। বিধি মানে কি? অনেকেই বিধি মানে কি বোঝে না। নিয়ম। মানে আবর্তনের যে নিয়ম আছে, নিয়ম সঙ্গতভাবে কোনো আশ্রয় বাক্যের মানে একটা আশ্রয় বাক্য, ধরো এই যে একটা লাইন, একটা প্রথম একটা আশ্রয় বাক্য। আশ্রয় বাক্য মানে কি? একটা লাইন, বুঝে গেছে? ধরো সকল মানুষ মরণশীল, এটা একটা আশ্রয় বাক্য। আশ্রয় বাক্য কি সেটা আমরা আলোচনা করেছি, হ্যাঁ? ওকে, সো আশ্রয় বাক্য উদ্দেশ্যের মানে কি? উদ্দেশ্য মানে প্রথম যেটা থাকে, যেমন সকল মানুষ, এটা হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্যের স্থলে তার বিধেয়কে, উদ্দেশ্যের স্থলে আমরা যদি উদ্দেশ্যের স্থলে দেখি, উদ্দেশ্যের স্থলে তার বিধেয়কে, উদ্দেশ্যের স্থলে কি? তার বিধেয়কে। তার মানে উদ্দেশ্য স্থলে তুমি কি করবা? তার বিধেয় দিবা। এবং আর বিধেয়ের স্থলে তার উদ্দেশ্যকে গ্রহণ করে সিদ্ধান্ত নিশ্চিত হয়, তাকে আবর্তন বলে। আমি আর একটু সহজ করে বলি। অর্থাৎ ধরো এখানে আমি একটা এক্সাম্পল বলি। দেখো, সকল মানুষ হয় মরণশীল প্রাণী। তার মানে উদ্দেশ্য কোনটা? মানুষ, সকল মানুষ। বিধেয় কোনটা? মরণশীল। এখন দেখো আমি কি করতেছি, এটার যখন এটা হচ্ছে আশ্রয় বাক্য, এটাকে বলে আশ্রয় বাক্য, এটাকে বলে আশ্রয় বাক্য। তাহলে আশ্রয় বাক্যের উদ্দেশ্য কোনটা? তোমরা মনে মনে বলো, মানুষ। আর বিধেয় কোনটা? মরণশীল। উদ্দেশ্য কোনটা? এটাকে আবর্তনের নিয়মে বলে আবর্তনীয়। উদ্দেশ্যকে আবর্তনীয়। তার মানে এই আশ্রয় বাক্যকে আবর্তনে, এটাকে শুদ্ধভাবে ভালোভাবে বলা হয়, ধরো এটার ফর্মাল নেম হচ্ছে আবর্তনীয়, ঠিক আছে? তো যাই হোক, সকল মানুষ হয় মরণশীল, তার মানে এই মানুষটা হচ্ছে উদ্দেশ্য, মরণশীল হচ্ছে বিধেয়। কি বলছে? নিয়ম সঙ্গতভাবে আশ্রয় বাক্য উদ্দেশ্যের স্থলে কি করতে হবে? তার বিধেয়। তাহলে উদ্দেশ্য কি? মানুষ। তাহলে মানুষের স্থলে আমি কি আনবো? এটা হচ্ছে বিধেয়, তাই না? বিধেয়কে নিয়ে আসবো। তার মানে এইটা হচ্ছে মরণশীল। তাহলে মরণশীলটা এই উদ্দেশ্যের স্থলে আমি কি নিয়ে আসলাম? এই বিধেয়টা নিয়ে আসলাম, মরণশীল, তাই না? আর বিধেয়ের স্থলে উদ্দেশ্য, তাহলে বিধেয় কোনটা ছিল? মরণশীল। তাই মরণশীলের জায়গায় মানুষ নিয়ে আসলাম, মানে জায়গাটা পরিবর্তন করে দিলাম। তার মানে দেখো, সকল মানুষ হয় মরণশীল প্রাণী। এখন আমি এটা চেঞ্জ করে কি করলাম? কিছু মরণশীল প্রাণী হয় মানুষ। তবে আমি যদি একটু সহজ করে বলি, ধরো সকল, ওকে, সকল মানুষ হয় মরণশীল। এটা একটা যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যের উদ্দেশ্য কোনটা? আমরা যদি দেখি, এই মানুষটা হচ্ছে উদ্দেশ্য, বিধেয় কোনটা? মরণশীল। এই আশ্রয় বাক্যে বিধেয় কোনটা? মরণশীল। এখন আমি কি বলছি? উদ্দেশ্য স্থলে আমি কি নিব? বিধেয় নিব। তাহলে উদ্দেশ্য কি আছে? মানুষ। মানুষের জায়গায় আমি কি নিব? বিধেয়। যেহেতু উদ্দেশ্যের জায়গায় আমি কাকে নিব? বিধেয়কে নিব। তাহলে বিধেয় কি? মরণশীল, তাই না? দেখো এখানে আমরা কি দেখছিলাম, এই দেখো যে কিছু মরণশীল, তাই না? মরণশীল। আর আমি মরণশীলের, তাহলে এখানে দেখো এর মরণশীল। তার মানে এটা এই নিয়ম অনুযায়ী আমরা আই যুক্তি বাক্যের জন্য কিছু দিতে হবে, তাই না? কিছু। তাহলে আমরা কি দিলাম? আমরা সরি, কিছু আমরা দিয়ে দিলাম, কিছু মরণশীল প্রাণী হয়। এখন এখানে নিয়ম অনুযায়ী দেখো, এটা হচ্ছে উদ্দেশ্য, তাহলে উদ্দেশ্যটাকে আমি কি? বিধেয়র জায়গায় বসাই দিব, মানুষ। তার মানে এই উদ্দেশ্যর স্থলে আর এখানে তোমার কাছে মনে প্রশ্ন আসতে পারে, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, তাই না? যদি আমার কণ্ঠ সুন্দর না, যাক, এই যে তোমার কাছে প্রশ্ন হতে পারে, ভাইয়া এই যে কিছু কোত্থেকে আসলো? দেখো এখানে সকল ছিল, এই সকলটার যে এটা হচ্ছে এ যুক্তি বাক্য, তাই না? আর এটা হচ্ছে আই যুক্তি বাক্য। এটা হচ্ছে সার্বিক সদর্থক, আর এটা হচ্ছে কি? বিশেষ সদর্থক, তাই না? তো এই যে এ যুক্তি বাক্যকে আবর্তন করলে আই যুক্তি বাক্য হয়, এই জন্য নিয়ম অনুযায়ী কিছু আসছে, ঠিক আছে? তো কিন্তু আসল নিয়মটা কি? এই মানুষটা কি হয়ে গেছে? উদ্দেশ্য ছিল, এটা হচ্ছে বিধেয়। আর এই মননশীল কি হয়েছে? বিধেয় ছিল, হয়ে গেছে কি? উদ্দেশ্য। আশা করি বুঝতে পারছো। ওকে, দেখো, তার মানে আমরা বুঝতে পারলাম, দেখো, অর্থাৎ আবর্তনে আমরা যদি দেখি, আবর্তনে সত্যমানকে অপরিবর্তিত, সত্যমান কি মানে? এটার যে মানে অর্থটাকে অপরিবর্তিত, চেঞ্জ না করে, একটি আশ্রয় বাক্যের মানে একটা আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের পারস্পরিক মানে পরস্পর, এর জায়গায় বি, বির জায়গায় এ, এরকম, হ্যাঁ, যে পারস্পরিক স্থান পরিবর্তন করে নতুন একটি সিদ্ধান্তে পৌঁছা হয়। তার মানে কি? এটা সত্য, মানে এটা সত্য অর্থটার কোনো পরিবর্তন না ঘটায় আমি কি করি? উদ্দেশ্যের স্থলে আমি বিধেয়কে বসাই দিই, বিধেয়ের স্থলে
উদ্দেশ্যকে বসাই দিই। ওকে, আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয়। এই যে আমরা বলছিলাম আবর্তনীয়, তাই না? আর বিধেয় সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। তাহলে এটা কি সিদ্ধান্ত? এটা কি সিদ্ধান্ত? সিদ্ধান্তকে কি বলা হয়? আবর্তিত। সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। আবর্তিত বলা হয়। সিদ্ধান্তকে কি বলা হয়? আবর্তিত। সরি, আবর্তিত বানানটা একটু ঝামেলা হইছে। আবর্তিত। ওকে, আবর্তিত। তো সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত, আর আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয়। একই জিনিস ঘুরে গেলে বলে আর কি। তো আশা করি আবর্তন বুঝতে পারছো। এবার আমরা আবর্তনের নিয়ম পড়বো। আবর্তন কি ইচ্ছা মতো করতে পারবো? আমার মন চাইছে একটা বাক্যকে আবর্তন করে ফেললাম, হবে কখনো? হবে না। একটা নিয়ম মানতে হবে। নিয়ম কি? যে আবর্তন 4টি নিয়ম মেনে চলে। কয়টা নিয়ম? আবর্তন চারটি নিয়ম মেনে চলে। কি নিয়ম? প্রথম হচ্ছে আবর্তনীয় মানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ আবর্তিত এসে কি হবে? বা সিদ্ধান্তে এসে বিধেয় হয়ে যাবে। আবর্তন কি উদ্দেশ্য পদ কি হয়ে যাবে? আবর্তিতে এসে বিধেয় হয়ে যায়। ইন্টারেস্টিং না? উদ্দেশ্য পদ বিধেয় হয়ে যাচ্ছে। আবার দেখো 2 নম্বর নিয়ম কি? আবর্তিত মানে আশ্রয় বাক্যের বিধেয় পদ আবর্তিতে এসে সিদ্ধান্তে এসে কি হয়ে যায়? মানে আবর্তিত বিধেয় পদ আবর্তিতে এসে উদ্দেশ্য হয়ে যায়। তার মানে উদ্দেশ্য বিধেয় হয়ে যায়, বিধেয় উদ্দেশ্য হয়ে যায়। ওকে, 3 নাম্বার দেখো, আবর্তনীয় মানে আশ্রয় বাক্য এবং আবর্তিতের মানে সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন হয় না। এখন মনে হচ্ছে গুণ মানে কি? গুণ মানে হচ্ছে যদি হেবোধক হয় তাহলে সিদ্ধান্ত হেবোধক হবে, যদি না বোধক হয় সিদ্ধান্ত না বোধক হবে। ওকে, তাহলে আমি আবার বলি, যদি আবর্তন সদর্থক বা হেবোধক হলে আবর্তিত হেবোধক হবে। আবর্তিত মানে কি? সিদ্ধান্ত। আবর্তিত সবসময় মনে রাখবে, আবর্তিত মানে হচ্ছে সিদ্ধান্ত, মানে নতুন একটা নাম দিছে আর কি। হ্যাঁ, আশ্রয় বাক্য মানে এটা হচ্ছে আবর্তনীয়। আবর্তনীয় মানে হচ্ছে আশ্রয় বাক্য, মানে আশ্রয়। তুমি যদি আবর্তনীয় আর আবর্তিত পেস্ট লাগাই ফেলাও, তোমার মাথায় ধরতেছে না, তাহলে তুমি কি করতে পারো? যে আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে এসে উদ্দেশ্য হবে, আর আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে এসে বিধেয় হবে। তুমি এটা বলতো আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন হবে না। তুমি আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত লিখলে তোমার মার্ক কাটবে না। বুঝে গেছে? একই জিনিস। তার মানে আশ্রয় বাক্যের বা আবর্তনীয়ের সদর্থক হেবোধক হলে আবর্তিতও হেবোধক হবে। অন্যদিকে আবর্তনীয় ননিয়র্থক মানে নাবোধক হলে, মানে আশ্রয় বাক্য নাবোধক হলে আবর্তিত মানে সিদ্ধান্ত নাবোধক বা ননিয়র্থক হবে। তো এই 3টা নিয়ম একদম ইজি। যে উদ্দেশ্য স্থলে বিধেয় দিবা, বিধেয় স্থলে উদ্দেশ্য দিবা। কার? আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থলে তুমি হচ্ছে সিদ্ধান্তে এটার বিধেয় বানাই দিবা। আবার সিদ্ধান্তের বিধেয়কে মানে আশ্রয় বাক্যের বিধেয়কে তুমি সিদ্ধান্তে উদ্দেশ্য বানাই দিবা। 2টা নিয়ম শেষ। হ্যাঁ, 3 নম্বর নিয়ম কি? যে গুণের কোনো আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণের পরিবর্তন হবে না। কিন্তু 4 নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়েই খেলা। হ্যাঁ, খেলা হচ্ছে এটা নিয়ে। আবর্তনীয় মানে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হতে পারবে না। আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হইতে পারবে না। তাহলে ব্যাপ্য অব্যাপ্যকে আমরা 3য় অধ্যায়ে পড়ছি। দেখো 4টা যুক্তি বাক্য, এ যুক্তি বাক্য, ই যুক্তি বাক্য, হ্যাঁ, তারপরে আই যুক্তি বাক্য, ও যুক্তি বাক্য। মনে রাখবা এ যুক্তি বাক্যের এ হচ্ছে এপি বলে এটাকে, সরি এএস, আর এএস এটা হচ্ছে ইভি, এটা হচ্ছে আই এন, আর ও হচ্ছে পি, ও কি পি। এই সূত্রটা মনে রাখলে তোমার ব্যাপ্য অব্যাপ্য ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপ্য অব্যাপ্য ক্লিয়ার করার জন্য এই সূত্রটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের। দেখো এ যুক্তি বাক্যের এস দিয়ে হচ্ছে সাবজেক্ট মানে উদ্দেশ্য, উদ্দেশ্য কি? ব্যাপ্য, উদ্দেশ্য কি? ব্যাপ্য। তাহলে এ যুক্তি বাক্যের উদ্দেশ্য কি? ব্যাপ্য। তাহলে এ যদি সকল মানুষের বর্ণশীল, এটা এ যুক্তি বাক্য, এটার উদ্দেশ্য কি? ব্যাপ্য। ই যুক্তি বাক্য কি? ই যুক্তি মানে বি মানে বোথ, বি মানে কি? বোথ, বোথ মানে কি? উভয়, উদ্দেশ্য এবং বিধেয় দুইটাই ব্যাপ্য। উদ্দেশ্য প্লাস বিধেয় দুইটাই হচ্ছে ব্যাপ্য। আই যুক্তি আই এন দিয়ে মানে নন, এন ও এন ই নান, এন দিয়ে মানে কি? নান, এন ও এন ই। আর এটা কি? বি ও এটি বোথ। আর এস দিয়ে কি? সাবজেক্ট, সাবজেক্ট। হ্যাঁ, নন বোথ মানে কোনোটাই না, কোনোটাই না, কোনোটাই না। এখানে দুইটাই অব্যাপ্য পদ, কোনোটাই ব্যাপ্য না, মানে দুটোটাই, কোনোটাই না মানে কি? কোনোটাই না হচ্ছে দুইটাই অব্যাপ্য। উদ্দেশ্য অব্যাপ্য, আই যুক্তি পরে বিধেয় অব্যাপ্য। ওপি প্রিদিয়া মানে প্রেডিকেট, প্রেডিকেট মানে বিধেয়, প্রেডিকেট, প্রেডিকেট মানে বিধেয়। তার মানে কি? এখানে ও যুক্তি বাক্যের কি হবে?
কি মানে বিধেয় হবে, বিধেয়টা ব্যাপ্য, বিধেয়টা ব্যাপ্য। তার মানে ধরো তুমি এ যুক্তি বাক্যকে যদি ধরো, এ যুক্তি বাক্যকে যদি তুমি ই যুক্তি বাক্যে নিতে চাও তাহলে কি হবে? দেখো ই যুক্তি বাক্যের দুইটাই হচ্ছে ব্যাপ্য, কিন্তু আমরা নিয়ম অনুযায়ী পড়ছি যে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হইতে পারবে না। তাহলে এ যুক্তি বাক্যের ব্যাপ্য কি উদ্দেশ্য, বিধেয় এখানে অব্যাপ্য, কিন্তু ই যুক্তি বাক্যের দুইটাই ব্যাপ্য। তাহলে এইখানের বিধেয় পদটা এই ই যুক্তি বাক্যের বিধেয় এসে ব্যাপ্য হয়ে যাচ্ছে, তাহলে এ যুক্তি বাক্যকে আমি ই যুক্তি বাক্যে নিতে পারবো না। তো এরকম অনেক নিয়ম আছে, তাই না? তো আমরা দেখবো, তার মানে আমরা নিয়মটা বুঝে গেলাম। তারপর নিয়ম অনুযায়ী এখন আমাদের কিভাবে আমরা ট্রান্সফার করবো, তাইলে দেখো আবর্তনের ছক, এই ছকটা সবার মুখস্থ থাকবে, মানে ঠোঁটের আগায় থাকবে। এই ছকটা যে মুখস্থ রাখতে পারবা সেই হচ্ছে বাংলার ভাগ। ঠিক আছে, তুমি বলো এই যে মুখস্থ করতে পারো সেই হচ্ছে একদম, মানে অবশ্যই স্মরণ রাখতে হবে, এটা এটা ভুললে তুমি শেষ, গন ফর গন, নেভার কাম। ওকে, দেখো তার মানে আমি যদি এ যুক্তি বাক্যকে আবর্তন করি তাহলে আই যুক্তি বাক্যে নিতে পারবো। তাহলে এ যুক্তি বাক্যে আবর্তন করলে কোন যুক্তি বাক্যে যাবে? আই যুক্তি বাক্যে যাবে। এ যুক্তি বাক্যের আবর্তন হলে আই যুক্তি বাক্যে, ই যুক্তি বাক্যের আবর্তন হবে ই যুক্তি বাক্যে, আবার আই যুক্তি বাক্যের আবর্তন হবে আই যুক্তি বাক্যে। কিন্তু ও যুক্তি বাক্যকে কোনো আবর্তন করা সম্ভব না, ও যুক্তি বাক্যকে আবর্তন করা সম্ভব না, অসম্ভব। কেন আমরা এটা পরে দেখবো। তার মানে আমরা কি বুঝলাম যে এ যুক্তি বাক্যকে আবর্তন করলে আই যুক্তি বাক্য পাবো, ই যুক্তি বাক্যকে আবর্তন করলে আমরা পাবো ই যুক্তি বাক্যকে আবর্তন করলে আমরা ই যুক্তি বাক্য পাবো, আই যুক্তি বাক্যকে আবর্তন করলে আই যুক্তি বাক্য পাবো, ও যুক্তি বাক্য আবর্তন করলে কোনো যুক্তি বাক্যই পাওয়া যাবে না, অর্থাৎ ও বাক্যের আবর্তন সম্ভব হয় না। তোমাদের এমসিকিউ তে আসবে কোন যুক্তি বাক্যের আবর্তন সম্ভব হয় না, এটা হচ্ছে ও যুক্তি বাক্যের। কেন হয় না এটা আমরা ডিটেইলসে পড়বো। সো আমরা আবর্তনের নিয়মাবলী এখন শেষ করলাম। তারপর আমরা কি পড়বো? তারপর আমরা পড়বো আবর্তনের প্রকারভেদ এবং আরো অনেক কিছু ডিটেলসে। তো তোমরা অনেকেই এই বিষয়গুলো, যুক্তিবিদ্যা অনেক কঠিন তোমাদের কাছে। তো তোমাদের কাছে কঠিন বিষয়টাকে সহজ করে, জটিল বিষয়টাকে সহজভাবে উপস্থাপনের জন্য আমি আছি তোমাদের রায়হান স্যার। তো আমার কিন্তু একটা কোর্স আছে, সেটা হচ্ছে তোমরা 01626076317 এই নম্বরে যদি তোমরা কল দাও তাহলে কিন্তু তোমরা আমাকে পাবা। কল দিল থেকে বেটার হচ্ছে হোয়াটসঅ্যাপ, তোমরা যদি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলে আমাকে কিন্তু সরাসরি পাবা। এবং আমি কিন্তু যে কোর্সটা লঞ্চ করেছি বা যে কোর্সটা আছে তোমাদের, সেই কোর্সে কিন্তু তোমরা খুব সহজে তোমাদেরকে অনেক ক্লাস সহ, রেকর্ডেড ক্লাস তো পাচ্ছই, সাথে কি পাবা? সাথে পাবা পিডিএফ লেকচার শিট পাবা, পিডিএফ লেকচার পাবা, লেকচার শিট পাবা, প্র্যাকটিস বুক পাবা, প্র্যাকটিস বুক প্রত্যেকটা অধ্যায়ে তোমার প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস বুক পাবা, এমসিকিউ এমসিকিউ সাজেশন পাবা, এমসিকিউ সাজেশন দেওয়া হবে, সিকিউ সৃজনশীল তোমার সাজেশন দেওয়া হবে, এবং তোমাদের এই ক্লাসগুলো করানোর পরে আমরা সলভ ক্লাস নিব, সলভ ক্লাসে আমরা সবকিছু সলভ করে দিব। তো সবকিছু ওয়েবসাইটে হবে। তোমরা যদি আমার এই কোর্সের, দুইটা কোর্সের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দেখছো, আমরা সহজভাবে পড়বো। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কোর্সে ভর্তি হতে চাইলে 01626076317 নম্বরে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো তাহলেই হবে। এবং তোমরা হোয়াটসঅ্যাপ করার পরে আমি সবকিছু তোমাদের ডিটেইলসে বলে দিব। আমার এই কোর্সটা অনেকেই করেছে, করে কিন্তু তারা পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতেছে এবং তোমরা এ প্লাস পাওয়া একদম সহজ। এবং যারা পরীক্ষা দিবা এখন, তাদের কিন্তু এইচএসসি 25 বা অনেক পরীক্ষা একদম নিকটে, তাদের কিন্তু তোমার 3-4 ঘন্টা পড়লে সব অধ্যায় একদম কভার হয়ে যাবে। আমি একটা এক্সক্লুসিভ সাজেশন দিব যেটা থেকে তুমি হুবহু পরীক্ষায় কমন পেয়ে যাবা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। দেখা হবে আমাদের কোর্সে। টাটা।